ভেরি কমন ওয়ান ইজ দ্য নিউমোনিয়া। হ্যাঁ, চেস্ট পেইনটা না একেবারে টিপিক্যাল, আমরা যেরকম চেস্ট পেইন বলি না, ধরো সেন্ট্রাল চেস্ট পেইন হওয়া, যেটা আমরা এমআই থেকে আলাদা করতে পারি, এগুলো তো পারো। কার্ডিয়াক চেস্ট পেইন এবং রেসপিরেটরি চেস্ট পেইন, এটা অথবা মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, এটা তো আলাদা করতে পারো স্যার। এটা কিন্তু অনেকবার পড়ান আমি যতটুকু জানি। হ্যাঁ, তো এই চেস্ট পেইনটা একটু টিপিক্যাল থাকে না, কেমন থাকে জানো, খুব আনইউজুয়াল একটা সাইজ বললো, যেখানে নিউমোনিয়াটা ঠিক তার উপরের জায়গাটা, ধরো তোমার যদি রাইট লোয়ার লোবে হয় অথবা রাইট মিডল লোবে হয়, তখন সেটা সেই দিকে পিছনে বা সামনের দিকে সে বলবে একটা আনডিউ ফিলিংও বলে অনেক সময়। হ্যাঁ, পেইনও বলতে পারে, আনডিউ ফিলিং বলে কখন, ইন ডিপ ইন্সপিরেশন, যে লম্বা শ্বাস নিলে আমার ওখানের মধ্যে ব্যথা লাগে, এরকম একটা শ্বাসের সাথে সেটা রিলেটেড থাকে। হ্যাঁ, এরকম একটা চেস্ট পেইন বলে, এবং চেস্ট পেইনটা সবসময় ওখানে থাকে। আমরা কেমন থাকে, ইউজুয়ালি এটা মাইল্ড টু মডারেট টাইপের পেইন হয়, সিভিয়ার পেইন কখনো এরকম নিউমোনিয়াতে আমরা পাই না। হ্যাঁ, ইউজুয়ালি মাইল্ড টু মডারেট হয়। যখন আমরা পেইন জিজ্ঞেস করি তখন কি কি বলি, যে কতদিন ধরে হচ্ছে, সাইটটা কোথায়, অনসেটটা কিরকম, রেডিয়েশন এখানে তো হবে না অবভিয়াসলি, কোনো নিউমোনিয়াতে কোনো রেডিয়েশন হয় না। অ্যাসোসিয়েটেডে যাবো, যে আমি যে পয়েন্টস গুলা বললাম, তারপরে যে অ্যাগ্রাভেটিং রিলিভিং কিছু ফ্যাক্টরস আছে কিনা বলতে পারে, যে লম্বা শ্বাস নিলে তখন ব্যথাটা লাগে। হ্যাঁ, এবং আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি এটা পেশেন্টকে জিজ্ঞেস করি যে লম্বা একটা শ্বাস নেন, এখন কেমন লাগে, যদি নিউমোনিয়া চিন্তা করি। অনেক সময় কিন্তু পেশেন্ট ওরকমও বলে না, পেশেন্ট শুধু উপরে একটা জায়গাতে টেন্ডার বললো খালি যে আমার পিঠের এই জায়গাটাতে ব্যথা, সে কিন্তু এটা লোকালাইজ করতে পারবে না। হ্যাঁ, যেটা প্যারেনকাইমার জিনিসটা আসলে লোকালাইজ করতে পারারও করে না ভিসেরা, প্যারেনকাইমার জিনিস। তো ও বলে যে পিঠের এই জায়গাটাতে হাড্ডির উপরে ব্যথা লাগে, এরকমও কিন্তু অনেক সময় বলে পেশেন্ট। এগুলা সাধারণত হয় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে, যে তারা লোকালাইজ করতে পারে না। হ্যাঁ, তখন আমাদের ওই আমাদের কান হাত দিয়ে আমরা যে এক্সামিনেশন গুলো করি সেটার উপর অনেক বেশি আমাদের ডিপেন্ড করতে হয়, এবং সাসপিশন। ঠিক আছে, ওকে। তারপরে চেস্ট পেইন বললাম আমরা, যদি নিউমোনিয়া থাকে একটা কারণ বললাম, ওটাকে ইলাবোরেট করলাম আমরা কেমন হতে পারে পেইনটা, আর কি কারণে চেস্ট পেইন আসতে পারে, রেসপিরেটরি কজ, রেসপিরেটরি কজ। টিবিতে পেইন, চেস্ট পেইন নিয়ে সাধারণত প্রেজেন্ট করে না। কাফ এমপাইমা থোরাসিসে আসলে পেইনটা হয় না, কারণ হচ্ছে তোমার জ্বরটা সেখানে বেশি থাকে, তোমাদের মনে হতে পারে ইনফেকশন ইন দ্য প্লুরাল ক্যাভিটি, প্লুরাল স্পেস, তো ওই জায়গাটাতে তো পেইন হওয়া উচিত। সবসময় পেন থাকতেও পারে, থাকবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, থাকতেও পারে, এটা একটু নিচের দিকে বলবো আমরা কারণ। আর কিছু ওই যে কোনো ওই যে এই যে যে বললাম আমি, যে কনসলিডেশন বলি, বা ধরো তোমার নিউমোনিয়া বললাম যে এখন, হ্যাঁ নিউমোনিয়াতে কেন পেইনটা হচ্ছে, আমি যখন বললাম না যে ও কিন্তু এখন আমাকে বললো যে প্লুরাইটাস হয়, প্লুরাইটাস, প্লুরাইটাসটা হচ্ছে কেন, তোমার প্যারেনকাইমা ভিতরে যদি কনসলিডেশন হোক বা যাই হোক, নিচে একটা নিউমোনিয়া হোক, নিচে একটা কিছু চেঞ্জ হয়েছে, যেটার কারণে যখন ডিপ ইন্সপিরেশন না, ভিসেরাল পুরা আর হচ্ছে কি প্যারাটাল পুরা, দুইটা যখন কাছাকাছি আসে প্লুরাইটাস করে, তখন এই পেইন ফিলিংটা হয়। হ্যাঁ, তখন ব্যথাটা বেশি লাগে। ওকে, সাধারণত যখন আমরা ইন্সপিরেশন নিই তখন অল্প কাছাকাছি আসে, স্পেস থাকে। তুমি বুক ভরে যখন না অনেক কাছাকাছি যখন চলে আসে, তখন পেইনটা ফিল করে, প্লুরাইটাস থেকেই পেইনটা হয়। নিয়ে আসতে পারে। আর কি হতে পারে? হুম, ম্যাম নিউমোথোরাক্স হতে পারে ম্যাম, পালমোনারি ইনফেকশন, কার্সিনোমা অফ লাং। হ্যাঁ ঠিক আছে, অল্প ব্যথা হতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে খুব অল্প ব্যথা হতে পারে। হুম, তারপর বলো, এখানে সুন্দর করে লেখা আছে, একটু দেখে দেখে বলো তো দেখি। ম্যাকলিওজের মধ্যে বলা আছে, এই যে। হুম, দেখো ম্যাকলিওজের এই চার্টটাতে দেখো। ঠিক আছে, আমি ও যেভাবে তোমাদেরকে বললাম যে কার্ডিয়াক কজ থাকবে, কিছু রেসপিরেটরি কজ, কিছু মাসকুলোস্কেলেটাল কজ, তাই না, এগুলা থাকবে। হ্যাঁ, চার্টটা বের করো চেস্ট পেইনে। এখানের মধ্যে আবার সেন্ট্রাল নন সেন্ট্রাল করে ভাগ করেছে। দেখো তোমাদেরটাতে কত পেজ, এটা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে পুরানো এডিশন 13, যেটা আমরা ইউজ করছিলাম সেটা। আর নতুনটার পেজ নাম্বার দেখো, এটা দেখো, এটা পুরনো যাদের তাদের পেজ নাম্বার হচ্ছে 143। হ্যাঁ, 143। হ্যাঁ, চার্টটা দেখো, এই যে চার্টটা, চেস্ট পেন সিম্পটম অ্যানালাইসিস এর চেস্ট পেন।
নাই এটা অবশ্যই আছে, দেখো থাকবে না কেন। সিমটম অ্যানালাইসিস ফার্স্টে দেখে আসো, দেখে আমাকে দাও, আমি তো মনে হয় এখান থেকেই দেখতে পাচ্ছি না। ম্যাম 14 এডিশনে 40 পেজে আছে। 40 জি ম্যাম। এটা 40 ওটা বলে 40টা তো এটা না, আমি যেটা খুঁজছি দেখাচ্ছি সেটা না। এটা না। সুন্দর করে বেডলেসনেসটা খুব সুন্দর চার্ট দিয়েছে নতুনটাতে, এটা আগে ছিল না। আচ্ছা এই চার্টটা উঠে গেছে, চার্টটা দেখতে পাচ্ছি না। হুম। ম্যাম একটা ছবি তুলে কি পাঠিয়ে দেওয়া যাবে? ম্যাম ওরা কেউ একজন ছবি তুলে কি গ্রুপে পাঠিয়ে দিতে পারবে? নতুনটাতে নেই, হ্যাঁ পুরোনটা ডিজিটাল বিজনেসটা খুব করে। আচ্ছা তাহলে আমি একটু পড়ে শুনে তোমাদেরকে, হ্যাঁ আমি যেটা যেটা পেয়েছি সেটা তোমাদেরকে তাহলে পড়ে শোনা, যাদের পুরোনো আছে তারা তো পাচ্ছই। হ্যাঁ যেটা বললো যে প্লুরাইটিস করে নন সেন্ট্রাল কি কি, চেস্ট পেইন হতে পারে, নিউমোনিয়া, ব্রঙ্কিয়েক্টেসিস, টিউবারকুলোসিসে হতে পারে, ম্যালিগনেন্সিতে লাং ক্যান্সার বলবে, নিউমোথোরাক্স, পালমোনারি ইনফাকশন, এগুলো ঠিক আছে প্লুরাল নন সেন্ট্রাল কজ। আর সেন্ট্রাল কজের মধ্যে এখানের মধ্যে আর কিছু নাই, এগুলোই ছিল নন সেন্ট্রাল যেটা বললাম, এগুলো তো সেন্ট্রাল পেইন হবে না তাই না। আচ্ছা নিউমোনিয়া, ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কিয়েক্টেসিস, টিউবারকুলোসিস, হ্যাঁ লাং ক্যান্সার, ম্যালিগনেন্সি বলবা একটা, লাং ক্যান্সার, নিউমোথোরাক্স, পালমোনারি ইনফাকশন, এই কয়টা বলতে পারলেই চলবে। ওকে আর সেন্ট্রালের মধ্যে যেগুলো বলা, ট্রাকিয়াল ইনফেকশন হতে পারে, ইরিটেন্ট ড্রাগস বা ডাস্ট দিয়ে হতে পারে, ট্রাকিয়াতে বলা সেন্ট্রাল, এটা না বললেও না জানলেও চলবে। ওকে ঠিক আছে। আচ্ছা চেস্ট পেইনটা তাহলে আমরা কি কি কোড দেখবো এখানের মধ্যে, চেস্ট পেইনের মধ্যে হ্যাঁ এগুলা দেখলাম, এভাবে মোটামুটি আমরা জাস্ট এটা আমরা সিমটম অ্যানালাইসিস করলাম, রিলিভিং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে কিনা। তার চেয়েও বেশি কমন যেটা আমরা সব সময় পাই কাফ, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কাফ, রেসপিরেটরি কমপ্লেইনের মধ্যে কাফ, চেস্ট পেইনের থেকে আমাদের কাফটা, কাফের কজটা বের করো তোমরা, এটা নিশ্চয়ই লেখা আছে, কাফের একটা কজের চার্ট দেওয়া আছে এখানে দেখো। তারপরে দেখো রেড ফ্ল্যাগ সাইন্স গুলো বলা আছে যে কাফের কজ উইথ রেড ফ্ল্যাগ সাইন্স, হ্যাঁ কাফ দেখতে পেয়েছো সবাই। আচ্ছা এটা নতুনটাতে কত পেজ? 79, হ্যাঁ নিউ এডিশনে হচ্ছে 79 পেজ। ওকে কাফের কারণগুলো অবশ্যই জানতে হবে সবাইকে। অ্যাকিউট হতে পারে, ক্রনিক কাফ হতে পারে, কি কি কারণ, অ্যাকিউটের কি কি কারণে হতে পারে, ক্রনিকের কি কি কারণে হতে পারে। ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ। ওকে অ্যাকিউট কাফ কি কি কারণে হতে পারে, যে হঠাৎ করে আমার কাশি শুরু হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ, উই টেক ইট অ্যাজ অ্যাকিউট কাফ, তাই না অনসেটটা। কি কি কারণে হতে পারে একটু মনে করে বলো, কি কি কারণে হতে পারে। তোমরা আমাকে একজন মিডল অফ দ্য Asthma, ক্লাসে মনে জি ম্যাম, tuberculosis, ম্যাম হচ্ছে অ্যাকিউট কফ যেটা ম্যাম সেটা হতে পারে ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া আর ইনহেলেশন অফ ফরেন বডি। আর ক্রনিক কফ হতে পারে ম্যাম অ্যাসমা
সিওপিডি, ব্রঙ্কিয়েকটেসিস, সাইনোসাইটিস, আর টিবি, তারপর লাং কার্সিনোমা, সিগারেট স্মোকিং, আর ড্রাগস হচ্ছে ম্যাম এসি ইনহিবিটর। ওকে, ভেরি গুড। অনেকগুলা কারণ বলতো। এখন যেরকম অনেকগুলা কারণ বলতো, পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করি একইভাবে অনেকগুলা কারণই বলতে পারতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, কাফের এই রেড ফ্ল্যাগ সাইন্স গুলো একটু দেখে নাও। কখন আমি রেড ফ্ল্যাগ সাইন্স বলবো, যে কাফটা হলে আমি কখন এটা নিয়ে ওয়ারিড হতে হবে। আচ্ছা, এমনি বলো যে ফার্স্ট ওইটাতে যাওয়ার আগে যে কাফে আমরা কি কি জিজ্ঞেস করি। ওরা আজকে যারা ছিল ওকে, ঠিক আছে, যদি কেউ কাপ নিয়ে আসে আমরা কি কি জিজ্ঞেস করবো বলো আস্তে আস্তে, যে কোনো একটা। তারপর অনসেটটা কেমন ছিল, ডিউরেশন কতদিন ধরে, তারপর তেমনি কাপ উইথ স্পুটাম। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা কাপ পেয়ে যাব উইথ স্পুটাম, ড্রাই কাপ না স্পুটাম। আচ্ছা, জিজ্ঞেস করতে হবে। ড্রাই কাপ হলে আমরা কয়েকটা কারণ চিন্তা করব, আর যদি সাথে স্পুটাম থাকে অনেকগুলো কারণ চিন্তা করবো। ওকে, তারপর হ্যাঁ, তা এটাও একইভাবে যে স্পুটাম, কাফের সাথে স্পুটাম কতদিন ধরে আসে। হয়তো দেখা যায় অনেকদিন ধরে কাশি আছে, একটা অ্যাজমা বা সিওপিডির পেশেন্ট অথবা স্মোকার, অনেকদিন ধরে কিন্তু তাদের কাশি থাকে, সবসময় একটা ফুসফুসে কাশি লেগেই থাকে। স্মোকার যারা থাকে, স্মোকার স্কাফ বলে এটা। তো তাদের এরকম অনেকদিন ধরে কাশি থাকে, এখন নতুন করে স্পুটামটা তৈরি হচ্ছে, এরকম হয়, তাই না? সো স্পুটামটাও কতদিন ধরে, নট নেসেসারিলি যে ধরতে হবে কাফের সাথে স্পুটাম এসছে, কাফ আগে থাকতে পারে, স্পুটাম পরে আসতে পারে। তো স্পুটামটা কতদিন ধরে, তারপর স্পুটাম রিলেটেড তো যা জিজ্ঞেস করা করবো, কিন্তু কাফ নিয়ে আর কিছু জিজ্ঞেস করবে তুমি, বা দিনের কোন সময়। ইম্পর্টেন্ট হচ্ছে দিনের কোন সময় বেশি হয়। যাদের অ্যাজমা থাকে ক্রনিক্যালি, তখন কি হয়, তাদের সকাল দিকে স্পুটামটা বেশি থাকে, তাই না? কারণ সারা রাত ধরে জমে বলে সকালবেলা অনেক কাশি হয়, তখন কফটা বের হয়। আদারওয়াইজ সারাদিনে কিন্তু বের নাও হতে পারে। হ্যাঁ, সো কখন স্পুটামটা বের হয়, দ্যাটস ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। তারপরে আর কি জিজ্ঞেস করবো কাফের মধ্যে, বলো কি কি অ্যাসোসিয়েটেড, দেখে বলো, কোনো সমস্যা নাই, পড়া হোক। আচ্ছা, হ্যাঁ, হার্টবার্ন দিয়ে আমরা কার সাথে এটাকে আলাদা করতে পারি? হ্যাঁ, এই যে আমি বললাম না যে কিছু ড্রাই কাফ হয় আর কিছু হয় হচ্ছে তোমার প্রোডাক্টিভ কাফ। হ্যাঁ, প্রোডাক্টিভ কাফ সেটাই ড্রাই কাফ হতে পারে। এবং কয়েকটা কারণ বলো ড্রাই কাফের এরকম। অ্যাজমাতে হয় ড্রাই কাফ, হতে পারে। তারপর এইমাত্র তোমরা বললে সিওপিডি, ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ ম্যাম। খাবার নিচ্ছে। আচ্ছা, তোমরা এইমাত্র বললে যে হার্টবার্ন বললো, ওরা অ্যাসোসিয়েটেড ফিচার্স বলতে গিয়ে বললো হার্টবার্ন। তাহলে কি জার্ড বলি না আমরা, গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স ডিজিজ, সেখানেও কিন্তু ড্রাই কাপ হতে পারে। কখন হয় এটা? ইউজুয়ালি রাতের বেলা হয়, শোয়ার পরে। হ্যাঁ, ড্রাই কাপের আমরা কয়েকটা কারণ বলি, তার মধ্যে এটা একটা। তারপরে যদি কারো পোস্ট নেজাল ড্রিপ থাকে, অ্যালার্জি হচ্ছে, পোস্ট নেজাল ড্রিপ হচ্ছে, সেখান থেকে ড্রাই কাপ হতে পারে। অ্যালার্জি হলে তুমি যখন শোয় তখন তাদের যে সিক্রেশন গুলো জমা হয়, এগুলো পিছন দিকে গিয়ে তখন কাশিটা তৈরি করে। আসলে কিন্তু নিচের থেকে আসে না কাশিটা, পোস্ট নেজাল ড্রিপ বলে এটাকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম কাফ। আর কি জিজ্ঞেস করবো কাফ নিয়ে? অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর, দিনে কোন সময় হচ্ছে কাশিটা সেটা জিজ্ঞেস করলাম। কিভাবে কমে, কিভাবে বাড়ে। ব্রঙ্কিয়েকটেসিসের কাফটা একরকম হয়, টিবির কাশিটা একরকম হয়।
যারা অ্যাজমা বললাম, সিওপিডি বললাম, ক্রনিক স্মোকার, তাদের কাশিটা আরেক রকম হয়, তাই না? ওকে, আর কি কি অ্যাসোসিয়েটেড এর মধ্যে ওরা বলছিল? আরো কিছু বলো পয়েন্ট। আচ্ছা, উইজটা কখন থাকতে পারে? উইজটা কি আসলে দেখো তো, উইজের সংজ্ঞাটা কি লেখা, হোয়াট ইজ উইজ? খাতা দেখে বলো, কোনো সমস্যা Ma'am, নেই। it is a high-pitched musical or whistling sound produced by turbulent airflow through small airway narrowed by bronchospasm and/or airway secretion. না, ভেরি গুড। তাহলে এটা এভাবেই বলতে হবে উইজটা। উইজ কখন পাই আমরা? অ্যাজমা সিওপিডিতে। আমাদের স্যাররা যেটা বলতেন যে অ্যাজমা সিওপিডি পেশেন্টকে জিজ্ঞেস করতেন, ধরো এখন উইজ নাই, জিজ্ঞেস করেন। হিস্ট্রি নেওয়ার সময় আমরা অনেক সময় জিজ্ঞেস করি, মুরগির বাচ্চা চিঁচি করে আওয়াজ করে না, বলে যে শ্বাস নেওয়ার সময় ওরকম আওয়াজ হয় কিনা। আমাদেরকে স্যাররা মাঝে মাঝে ওয়ার্ড এইভাবে বলতেন, হাউ টু টেক দ্য হিস্ট্রি। কারণ সব পেশেন্ট তো আর এভাবে তুমি এক্সপ্লেইন করতে পারবে না উইজটাকে, রিদমিক, মিউজিক্যাল, এত কিছু বললে কেউ কিছু বুঝবে না। তাকে বলতে হয় যে শ্বাসের টান উঠলে তখন এরকম কোনো ধরনের আওয়াজ শুনেন কিনা, দ্যাট ইজ উইজ। এবং উইজটাই যখন আমরা অসকালটেট করি, দ্যাট বিকামস রঙ্কাই, তাই না? ওকে, আর কি কি ফিচার্স থাকতে পারে সাথে, এটার সাথে? না, তুমি আরেকটা বলেছো, অল্টার্ড ভয়েস। অল্টার্ড ভয়েস কেন হতে পারে? কাফের সাথে অল্টার্ড ভয়েসের কি সম্পর্ক? এটা আমরা ল্যারেঞ্জিয়াল কজ, ঠিক আছে, কিন্তু তাছাড়া আমরা রেসপিরেটরি কজের মধ্যে যেগুলো চিন্তা করি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলে তখন হোর্সনেস অফ ভয়েস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা মানে ডিফিকাল্ট ফর ইউ, এটা না বললেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তাহলে কাফের মধ্যে আর কি কি লেখা করো? ড্রাগ হিস্ট্রি, হ্যাঁ, কি 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 ড্রাগ আমাদের ড্রাই কাফ করতে পারে? এসি ইনহিবিটর গুলো। ওকে, কেন করে মেকানিজমটা তো জানো, তাই না? ব্রাডিকাইনিন কি করে? ফার্মাতে পড়িয়েছে না তোমরা, এখন ফার্মা পড়ছো না, ফার্মাকোলজি। এটা কিন্তু ফার্মাকোলজিতেও ধরবে, আমরাও চেলে ধরতে পারি, এটা জানতে হবে, এটা বলবো না আমি। হ্যাঁ, এসি ইনহিবিটর কেন ড্রাই কাফ করবে। ওকে, তাহলে আমাদের মেইন রেসপিরেটরি কমপ্লেন নিয়ে যদি আসে, তোমরা নিজে থেকে বলে একটা চেস্ট পেনটা নিয়ে আমরা কথা বললাম, তারপর আমরা বললাম কাফের সাথে বলা হলো স্পুটামটা থাকবে। এবার হচ্ছে কি স্পুটাম, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্পুটাম। স্পুটামের চার্টটা দেখো, একইভাবে যে কোনো সিমটম নিলে কতদিন ধরে হচ্ছে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, স্পুটামটা, স্পুটাম মানে কি? প্রোডাক্টিভ, তো এটা বের হয়, এটা অ্যামাউন্টটা কিরকম, কালারটা কি, এটা ফাউল স্মেলিং কিনা, প্রত্যেকটা জিনিসের উপর বেসিস করে করে আমরা একটা ডায়াগনোসিসে যাব। ওকে, দেখো এখানে পড়ো কি কি লেখা, যদি সেরাস হয় কিরকম, কি কি জিনিস কালার হতে পারে, কি কি কজ হতে পারে। দেখো সবাই দেখছো, এই যে এটা দেখো, এই যে এই চারটা কিন্তু জিজ্ঞেস করবো পরীক্ষার সময়। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এটা নাই, দেখলাম তো পুরানোটাতে, নতুনটাতে নাই, এটাতে দেখো তো, এটা খুব ইম্পর্টেন্ট, আমাকে দাও দেখি পাই কিনা। নাই নাই, আচ্ছা, এটা তো খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমি বলে দিই, তোমরা তাহলে একটু লিখে নাও। ও, স্পুটামটা শুধু কালার, ভলিউম এবং কনসিস্টেন্সিতে নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে একটু বলে দিই, লিখে নাও যেগুলো লাগবে আমরা। হ্যাঁ, কি কি ধরনের স্পুটাম আমরা পেতে পারি? একটা হচ্ছে সেরাস হতে পারে। হ্যাঁ, লিখে নিচ্ছ তোমরা? অনলাইনে যারা আছো সামনে তো ওরা লিখছে। Yes, ma'am. লিখছি ম্যাম। Yes, ma'am. ওকে, আচ্ছা, কেমন হয় যদি সেরাস হয়? ফ্রদি হতে পারে, এটা ক্লিয়ার থাকে ইউজুয়ালি, ওয়াটারি, অথবা মাঝে মাঝে এটা কপিয়াসও হতে পারে। কারণটা কি? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ওয়ান। অ্যাকিউট পালমোনারি ইডিমা, এটা মনে রাখতে পারলেই হবে, পালমোনারি ইডিমা মনে রাখতে পারলেই হবে তোমাদের। ব্রঙ্কো অ্যালভিওলার ক্যান্সার যেটা, ওটা না বলতে পারলে সমস্যা নাই, কিন্তু অ্যাকিউট পালমোনারি ইডিমাতে এরকম সেরাস, ফ্রদি, পিঙ্ক, ক্লিয়ার, ওয়াটারি ও রেয়ারলি কপিয়াস হতে পারে।
ওকে, তারপর হচ্ছে মিউকয়েড। ক্লিয়ার? কালারে আলাদা করে বলা আছে। ওকে, কি কি হতে পারে এখানে তাহলে পড়ো তো। তার মানে ইনফেকশন ছাড়া, ইনফেকশন হলে কিন্তু ম্যাম purulent হয়ে আসসালামু যাবে। আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আপনার আসসালাম, বইয়ের হ্যাঁ বলো। এডিশন, ম্যাম আপনার বইয়ের এডিশন নাম্বারটা কি ম্যাম একটু বলা যাবে? এটা পুরোনোটা রে, 13। আচ্ছা ওকে 14? ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ 13 আর 14 এ যেগুলো, আমি 13 এ যেগুলো আছে 14 এ নেই সেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ ওকে, পুরুলেন্টটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ওয়ারিড থাকি। পুরুলেন্টটা হলে কি কি কালার হতে পারে? ইয়েলো, ইয়েলো, ইয়েলো এন্ড গ্রিন। ইয়েলো ফার্স্ট হচ্ছে ইয়েলো হবে, পরের দিকে একটু গ্রিনিশ হয়ে যেতে পারে। হ্যাঁ, ইয়েলো হলে কি কি চিন্তা করব? অবশ্যই ইনফেকশন, অ্যাকিউট, হ্যাঁ অ্যাজমা ইনফেকশন। অ্যাজমাতে আসলে ঠিক এটাকে কি বলে, মিউকাস প্লাগের মতো পাওয়া যায়। তোমাকে বললাম না যে সকালবেলা হয়, সারা রাত যেগুলো সিক্রেশন গুলো জমে যখন সকালবেলা বের হয় একটু ইয়েলোইশ থাকে, একটু গ্রিনিশও থাকে ওটা তখন দেখতে। হ্যাঁ, সকালবেলায় তার এটা বের হয়, সারাদিন হয়তো কাফ হলো কিন্তু স্পুটামটা বের হলো না। মিউকাস প্লাগ বলে, এগুলো জমে জমে থাকে। যখন সকালবেলা হচ্ছে ভিগোরাস একটা ইয়ে হয়, তুমি কাশি দেয়, তখন এগুলো ওপেন আপ করে এবং সেগুলো ড্রেইনড আউট হয়। ওকে, আর যদি গ্রিন হয় কি কি কারণে? লং স্ট্যান্ডিং ইনফেকশন, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াইটিস, লাং অ্যাবসেস, সিস্টিক ফাইব্রোসিস। হ্যাঁ, গ্রিনের কালার বললাম কয়েকটা, গ্রিন অর গ্রিনিশ বললেও চলবে। আর রাস্টি রেড হয় নিউমোকক্কাল নিউমোনিয়াতে। ম্যাম পিঙ্ক আরেকবার ফ্রজি, কি বলা যাবে ম্যাম? সরি, ম্যাম আরেকবার একটু বলা যাবে ম্যাম গ্রিনেরটা? আচ্ছা গ্রিনেরটা হচ্ছে এখানে যেভাবে বলা ঠিক সেভাবেই বলছি। লং স্ট্যান্ডিং ইনফেকশন লাইক নিউমোনিয়া, ব্রঙ্কিয়াইটিস, লাং অ্যাবসেস, সিস্টিক ফাইব্রোসিস। ওকে, তারপর আমরা কি জিজ্ঞেস করি? ভলিউমটা বা অ্যামাউন্টটা কতটুকু সেটা আমরা মেজার করতে বলি বা দেখতে বলি। তো আমরা কিন্তু আগে যেটা করতাম, তোমরা এখানে কি স্পুটাম কাপ দেখেছো? আমরা যদি আগে যেটা করতাম যে ব্রঙ্কিয়াইটিস এর পেশেন্ট, আমরা এরকম কিন্তু স্পুটামটা রাখতে বলতাম। স্পুটামের, হ্যাঁ বিছানার নিচে একটা কাপের মধ্যে রাখতে বলতাম। আমাদেরকে স্যাররা বলতেন যে উনি সারা রাত ধরে বা সারাদিন ধরে উনি জমাবে, তারপরে সেটার কালারটা দেখবা। স্পুটাম কাপ থাকতো, তোমরা তো এখানে পাও নাই, দেখো না। ওকে, ওখানে আবার 3টা লেয়ার হতো, ওগুলা দেখতে বলতো, প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা ডেসক্রিপশন দিতে বলতেন স্যাররা। ওকে, তোমাদের এগুলো নাই যেহেতু সমস্যা নাই। Okay. আচ্ছা এমনটা বললাম। তারপর হচ্ছে এটা টেস্ট এন্ড স্মেল। স্মেলটা ইম্পর্টেন্ট, স্মেলটা ফাউল স্মেলিং কিনা আমরা একটু জিজ্ঞেস করি, গন্ধটা কেমন হয়, ফাউল স্মেলিং কিনা। ইট গোজ মোর উইথ দ্য পুরুলেন্ট ওয়ান। হ্যাঁ, পুরুলেন্ট যদি হয় একটা ফাউল স্মেলিং থাকে, পেশেন্ট সেটা বলতে পারে। আচ্ছা, তারপরে কি? কালারের মধ্যে আমরা একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, কালার দিয়ে একটা বাদ পড়ে গেল, সেটা তো বলতে হবে। রেডিশ যদি হয় তখন কি চিন্তা করবে বলো তো? নিউমোকক্কাল নিউমোনিয়া। আচ্ছা যদি বলে, হ্যাঁ। আর তারপরে রেডিশ হলে আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, হেমোপ্টাইসিস কিনা, ব্লাড কিনা। হ্যাঁ, ফ্রেশ রেড ব্লাড যেটা হয় দেখতে কেমন? ফ্রেশ ব্লাডটা দেখতে কিরকম? ব্রাইট রেড একটা কালার হয় না? হ্যাঁ, যখনই বলবে এরকম রেড হয় তখন সাথে সাথে আমার মাথায় আসতে হবে যেটা হেমোপ্টাইসিস হচ্ছে কিনা। হ্যাঁ, হেমোপ্টাইসিস মিন্স কি? হ্যাঁ, ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের হেমোপ্টাইসিস। এখন হেমোপ্টাইসিস হলে আমরা কিন্তু ইটস এ রেড ফ্ল্যাগ সাইন ফর কাপ উইথ স্পুটাম, রেড ফ্ল্যাগ সাইন। কি কি জিজ্ঞেস করবো আমরা একইভাবে? কতদিন ধরে হচ্ছে, পরিমাণ কতটুকু, পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট হেমোপ্টাইসিসে। যে প্রত্যেকবার কাশির সাথে একটু একটু যাচ্ছে নাকি অনেক দূরে দূরে করলে তারপরে আসছে। অনেক সময় বলে না, অনেক সময় পেশেন্টটা কিন্তু একটা জিনিস আলাদা করতে পারে না, যেটা কি স্যালাইভার সাথে আসছে না এটা কাফের সাথে আসছে। অনেক সময় দেখা যায় যদি অনেকে খুব বেশি বমি করে, খুব বেশি রেচিং বলে যেটাকে, হলে তখন কিন্তু একটু ইসোফেজিয়াল টিয়ার হয়ে একটু কিন্তু ব্লিডিং হতে পারে খুব বেশি জোরে বমি করলে। তো তখন দেখা যায় যে সে অনেকে কাশির সাথে ওই জিনিসটাকেও কিন্তু আলাদা করতে পারে না। সো জিজ্ঞেস করতে হবে এটা কি কাফের সাথে না স্যালাইভার সাথে। যখন হিস্ট্রি নিবা এই জিনিসটা আলাদা করতে পারতে হবে। হ্যাঁ,
স্যালাইভা না কাপ? হ্যাঁ, পেশেন্টকে জিজ্ঞেস করবা যে এটা কি থুতুর সাথে আসে নাকি এটা আপনার কাশির সাথে মিশ্রিত অবস্থায় আছে। হ্যাঁ, যদি কাশি কফের সাথে আসে দেন ইট ইজ হেমোপটাইসিস। হ্যাঁ, অনেক সময় আলাদা করতে পারেন না পেশেন্টটা। একইভাবে তাহলে ডিউরেশনটা কতটুকু, কতদিন ধরে হচ্ছে, দিনে কতবার করে হচ্ছে, অ্যামাউন্ট কতটুকু, অ্যামাউন্টটা কেন ইম্পর্টেন্ট বললাম বলো? Cavitary disease such as BD12, aspergilloma, pulmonary vasculitis, and pulmonary arteriovenous nerve condition. আচ্ছা ঠিক আছে, এগুলো কোনটা কোনটা তোমরা বলবে সেটা একটু বলে দিই, সবগুলো তো মনেও থাকবে না তোমাদের, তাই না? টিবি মাস্ট, টিবি মাস্ট, লাং ক্যান্সার মাস্ট, ব্রঙ্কিয়েক্টেসিস, তারপর লাং অ্যাবসেস। আচ্ছা এই প্রথম চারটা বলতে পারলে উইল বি হ্যাপি উইথ ইট, পাস। মাইট্রাল স্টেনোসিসও বলো পাঁচটা। হ্যাঁ এটাও বলবে। ওকে ঠিক আছে, তাহলে এগুলো গেল আমাদের হচ্ছে কাফ উইথ স্পুটাম। 10 মিনিটস পরে কেটে যাবে, আবার পাঠাবো। আচ্ছা এখানে স্ক্রিনশটটা কিভাবে নেব একটু নিয়ে নাও তো একজন। আমি কিন্তু স্ক্রিনশট নিচ্ছি, এখন যারা প্রেজেন্ট আছো শুধু তারাই পাবে, পরে আমাকে কেউ মেসেজ পাঠাবে না, গ্রুপে মেসেজ দিবে না যে আমি ছিলাম আমারটা হয় না, কারণ আমি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট কেউ বাদ করে নাই। ঠিক আছে, কিছুক্ষণ আগে 63 ছিল, এখন 64 হলো। ওকে, এরপরে কি সিমটম নিয়ে আসবে? ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, আরেকটা ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস কি? হোয়াট ইজ ব্রেথলেসনেস? হ্যাঁ ওটা লেখার সময় তোমরা ব্রেথলেসনেস লিখতে পারো চিফ কমপ্লেইনে, অথবা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ লিখতে পারো। আচ্ছা কারণগুলো বলো, দুটাই লেখা যাবে, শর্টনেস অফ ব্রেথ অথবা ব্রেথলেসনেস ফর এত ডেজ এত আওয়ার্স। ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট ব্রেথলেসনেস এর জন্য, খুবই ইম্পর্টেন্ট ব্রেথলেসনেস এর জন্য, যে কতক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা ওখানে চারটা আছে, দেখো এখানে পুরোনো ইসে একটা সুন্দর এভাবে চার্ট দেওয়া আছে, আওয়ার্স ডেজ মিনিটস এরকম করে। আর তোমাদের এখানে এখন নতুনটাতে হচ্ছে একটা ছক দেওয়া আছে, পেজ নাম্বার কত? 78 একটা ছক দেওয়া আছে, ওটা দেখো। তারপর আমি এখান থেকে তোমাদেরকে বলছি, যদি অ্যাকিউট অনসেট হয়, মানে খুব ধরুন যদি বলে তোমার যে কিছু হঠাৎ করে, যেটাকে আমরা বলি সাডেন অনসেট যদি থাকে হঠাৎ করে, কি কি চিন্তা করতে পারি আমরা? রেসপিরেটরি কজ যেহেতু পড়ছি, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি কজ বলি, কি কি হতে পারে? পালমোনারি এম্বোলিজম হতে পারে, তারপরে নিউমোথোরাক্স হতে পারে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর এরকম হতে পারে, যেটা এমআই বলে। ওকে, এই তিনটা বলতে পারলে উইল বি হ্যাপি উইথ ইউ। হ্যাঁ, এছাড়াও আরো দুইটা কারণ বলা আছে, সেটা হচ্ছে তোমার ইনহেলড ফরেন বডি এন্ড অ্যাজমা। ওকে, তাহলে পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, acute left ventricular failure, asthma, inhaled foreign body. ওকে, এটা একেবারে acute হঠাৎ করে যদি হয়। তারপর যেটা বললাম hours to days, কখন হতে পারে? নিউমোনিয়া, হ্যাঁ নিউমোনিয়া, অ্যাজমা, সিওপিডি। ওখানে কি বলেছে? acute bronchitis। ওকে, এটাও বলতে পারি আমরা, hours to days এর মধ্যে হয় bronchitis। হ্যাঁ অ্যাজমা হবে, সিওপিডি হবে, তাই না? ওকে, তারপর উইকস টু মান্থস এর মধ্যে বলেছে যে ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে অনেকদিন ধরে, আস্তে আস্তে করে হয়েছে। কি আলি, আলিনা, আলি ঘুমায় যাচ্ছ?
চোখ খুলে খুলে ঘুমাচ্ছ? আচ্ছা, উইকস টু মান্থসে হতে পারে হচ্ছে প্লুরাল ইফিউশন, এনিমিয়া এন্ড হচ্ছে নিউরোমাসকুলার ডিসঅর্ডারস কিছু। আচ্ছা ঠিক আছে, ওটা না, প্লুরাল ইফিউশন এন্ড এনিমিয়া, এই দুইটা মনে রাখতে হবে। ওভার উইকস এন্ড মান্থস, খুব আস্তে আস্তে করে তার ব্রেথলেসনেসটা ডেভেলপ করেছে। এনিমিয়া কেন, এনিমিয়াতে কেন ব্রেথলেসনেস হবে? কারো মাথা আসছে না? আমরা তো রেসপিরেটরি সিস্টেম পড়ছি, ম্যাডাম এনিমিয়া কেন বললো? Why they are putting the anemia? অক্সিজেন যদি ক্যারি করার এবিলিটি না থাকে ব্লাডের, সে যখন এক্সারশনে যাবে, একটু বেশি কাজ করবে, তখন কি হবে? মাসেলের মধ্যে যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা সে পাবে না, তখন হার্টটা বেশি বেশি কাজ করার চেষ্টা করবে, তখন এরকম ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্টটা, তাই তো? ওকে, তারপর মান্থস টু ইয়ার্স টুগেদার কেন হতে পারে? সিওপিডি, টিউবারকুলোসিস, পালমোনারি টিবি এন্ড হচ্ছে ফাইব্রোসিস। ওকে, মান্থস টু ইয়ার্স। আমরা কি বলি যে কতদিনের বেশি হলে কাশি জ্বর থাকলে, এরকম 3 সপ্তাহ বেশি যদি থাকে কাশি জ্বর। এখন আরেকটা শিখলাম কি, ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে। হ্যাঁ, ওভার মান্থস অর ইয়ার্স, 3 সপ্তাহ যদি তোমার কাশি জ্বর থাকে, ব্রেথলেসনেস আরো বেশিও থাকতে পারে বা কমও থাকতে পারে কিন্তু। ওকে, তাহলে মান্থস টু ইয়ার্স এর মধ্যে কি কি বললাম আমরা? সিওপিডি, টিউবারকুলোসিস, ফাইব্রোসিস। ওকে, আর এখানে এগুলো হচ্ছে আমাদের অনসেট, ডিউরেশন এবং কিভাবে প্রোগ্রেস করলো সেগুলো। কজেস অফ ব্রেথলেসনেস এর মধ্যে কিন্তু আমাদের কার্ডিয়াক কজ থাকবে, রেসপিরেটরি কজ গুলো তো আমরা বলবো, সাথে কার্ডিয়াক কজ থাকবে এবং পালমোনারি কজ ছাড়াও আরো কিছু কজ, যেরকম এখানে দেখো এই চার্টটা, তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রেথলেসনেস নিয়ে আসলে তোমরা যে সবসময় হার্ট আর লাংস এর মধ্যে থাকবে, নট নেসেসারিলি। ওখানে আছে নন কার্ডিয়াক কজ গুলো জানতে হবে, এগুলো নাই, কেন বাদ দিয়ে দিল আমি তো এটাই বুঝি না। ওকে, আমি কয়েকটা তাহলে বলে দিই যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের। কজ অফ ব্রেথলেসনেস বললে কার্ডিয়াক কজের মধ্যে আমরা কি কি বলবো? লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বলবো, valvular heart disease, most common is the mitral valve, তারপর হচ্ছে তোমার কার্ডিওমায়োপ্যাথি, congestive pericarditis, pericardial effusion। হ্যাঁ, ব্রেথলেসনেস এর কজ, কার্ডিয়াক কজ, কিন্তু প্রথম দুইটা অবশ্যই মনে রাখতে হবে, বাকি তিনটা মনে রাখো আর না রাখো। কার্ডিয়াক কজেস অফ ব্রেথলেসনেস, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, মাইট্রাল, ভালভুলার হার্ট ডিজিজ, সেখানে মধ্যে হচ্ছে কমন হচ্ছে মাইট্রাল ভালভ। এছাড়া কার্ডিওমায়োপ্যাথি, কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এন্ড পেরিকার্ডিয়াল ইফিউশন। এই অনলাইনে যারা কি লিখছো নাকি? Yes, ma'am. Yes, ma'am. জি যে ম্যাম। কেউ একজন খাতা দেখাও দেখি আমাকে। নিলয়, নিলয় আছো? কি কি সমস্যা নিলয়কে নিয়ে? নিলয়, খাতা দেখাও। ঘুমাচ্ছে? তা হাসলা কেন সবাই? আচ্ছা, বিলাল দেখাও, বিলাল দেখাও, বিলাল রোল 6। বেলাল তো ফ্যান দেখিয়ে রেখে চলে গেছে মনে, ওখানে নাই, ও সে ফ্যান দেখতে পাচ্ছি আমিও। বেলাল শুনতে পাচ্ছ? নিলয়, বেলাল, আমি যাদেরকে পাবো না তাদের কিন্তু আমি পার্সেন্টেজ দিব না, ঢুকে বসে থাকলে হবে না। হ্যাঁ, অনলাইনে এগুলো বিরক্তিকর। সবাইকে দেখবো। ঋতু, ঋতু রানী দাস, ঋতু আছো? জি ম্যাম। ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম। ওকে, ঋতু একটু খাতাটা দেখাও তো, কি কি লিখলে? আমরা যে বললাম কার্ডিয়াক কজেস অফ ব্রেথলেসনেস। জি ম্যাম, লিখেছি ম্যাম। একটু দেখাও খাতাটা, আর ইয়ে হ্যাঁ, করো, ভিডিও অন করো। ম্যাম লিখেছি ম্যাম, দেখা যাচ্ছে? ও গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে ঋতু, তুমি ভিডিও অফ করতে পারো। বেলাল এখনো কোথায়? বেলাল, নিলয়, নাই, ফাইন। বেলালের রোল কত? 6।
ওকে, আচ্ছা এখন আমরা রেসপিরেটরি কজেস অফ ব্রেথলেসনেস বলি। হ্যাঁ, এখানে সুন্দর করে ভাগ করেছি আমরা। রেসপিরেটরি ট্র্যাক্ট বললে বা রেসপিরেটরি সিস্টেম চিন্তা করলে কোথা থেকে শুরু করব আমরা? পুরো এয়ারওয়েটা থেকে শুরু করব, তাই না? আমাদের এয়ারওয়ে থাকবে, তারপর হচ্ছে প্যারেনকাইমাতে আসবে, তারপর সার্কুলেশনে থাকবে, প্লুরাতে থাকবে, চেস্ট ওয়ালে হতে পারে, আর মাসকুলার নিউরো মাসকুলার যে ব্যাপারটা সেগুলো। তাহলে সবকিছু কারণে আমার ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। যদি আমরা এয়ারওয়ে জন্য বলি তাহলে কি কি চিন্তা করব? এয়ারওয়ে, ল্যারিঞ্জিয়াল ইডিমা যদি হয় আমার কোনো কারণে, হ্যাঁ, তোমরা কিন্তু বলার সময় যখন বলবা, আমি এখন স্ট্রাকচার ধরে বলছি বলে আমি স্টার্টিং ফ্রম দ্য ল্যারিঞ্জ বা এয়ারওয়ে, কিন্তু যখন তোমরা ব্রেথলেসনেস এর কারণ জিজ্ঞেস করা হবে রেসপিরেটরি কজ, ইউ স্টার্ট উইথ দ্য প্যারেনকাইমাল কজেস, হ্যাঁ, বলার সময়, ঠিক আছে? কারণ ওগুলাই মেইন কজ যেগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। কিন্তু এগুলো তো তোমাদের রিটেনেও আসবে, যখন লিখবে তখন কিন্তু উপর থেকে যদি মনে রাখো এয়ারওয়ে থেকে শুরু করে, তাহলে কিন্তু সবসময় মাথায় জিনিসটা মনে থাকবে খুব ভালো করে, কোনোটা পয়েন্ট মিস হবে না। ল্যারেঞ্জিয়াল ইডিমা যদি হয়, ল্যারেঞ্জিয়াল টিউমার যদি হয়, হ্যাঁ, এগুলো। কাটলে এটা অন্তত পারতাম, কারণ ব্যথাটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে তুমিই পাচ্ছ। নিজের ব্যাপারে আমরা খুবই সচেতন। আচ্ছা, তোমরা যারা ওয়ার্ডে আসছো, ওই যে এখান থেকে বের হলে একটা বয়স্ক মানুষ আছে, ওনার নামটা 26-27। আচ্ছা, নরিন, যে অ্যাকিউট কনফিউশনাল স্টেট এমআরআই নরমাল আসলো, যে একটু ভেন্ট্রিকুলার মেগালি ছিল, ওনার তো আবার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ওনার সাইনাস যদি একটু দেখে যায়। তাই তাহলে ওরা একটু জাস্ট যাওয়ার সময় শুনে যাবে, তবে জাস্ট একটু গিয়ে পিছন থেকে কনসালটেট করে নিতে পারবে। আমি দেখে 525-এ জাস্ট একটু ম্যাডাম যাবে বা আমিও যাবো, কি তাহলে দেখে আসি আমরা। কারণ এগুলো একটু তোমরা যদি এখন থেকে শুনো, স্টেতো আনছো নাকি আনো নাই? আনছো, ওকে। তাহলে ও সবাই আসার আগে তোমরা একটু স্টেতো বের করে নিজের এটা শুনে ফেলো। ব্রেস্ট সাউন্ডটা শুনছো? হ্যাঁ, কি একজনের কাছেই শুধু স্টেতো? ওয়ার্ডে আসলে সবসময় ওয়ার্ডের জন্য প্রিপারেশন নিয়ে আসবা। হ্যাঁ, সেটাই। একটা মেডিকেল স্টুডেন্ট কয়বার ডাক্তার হয় বলো তো? 3 বার। And you are not enjoying being a doctor. আরে গলায় দিয়ে ঘুরবা, এটা তো ভাবে আলাদা। হ্যাঁ, এখন 4th ইয়ারে কি ইমিউন হয়ে গেছে তো প্রেশার থাকবে না তোমাদের জন্য। তো আমার মনে হয় ইন আ সেন্স ইটস গুড, লাইক সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, 3টা করে 2টা করে সাবজেক্ট পড়তেছে। আমরা তো 5টা সাবজেক্ট একসাথে পড়ে পরীক্ষা দিছি, তাই না? হ্যাঁ, করোনা এটা সবাইকে অ্যাডজাস্ট করতে হবে, আসলে কিছু করার নাই। করোনার জন্য যেটা হয়েছে এটা সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। এখন 54 হয়ে গেল কেন? 10 জন কোথায় চলে গেল মাঝখান দিয়ে?
ম্যাম অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন তো ম্যাম, তাই আর কি। ও অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে তাহলে কি লাস্টে নিব? ম্যাম লাস্টে আবার নেন। আবি ভালো ইয়ে দিচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ এত কিছু ইয়ে করতে পারবো না। একবার নিয়েছি এটাই যথেষ্ট। ওকে তাহলে আমরা ব্রেথলেসনেস এর কারণ বলছিলাম, রেসপিরেটরি কজেস অফ ব্রেথলেসনেস, কার্ডিয়াক কজ গুলো আমরা বলে ফেলেছি। এখন রেসপিরেটরি কজের মধ্যে আমরা এয়ারওয়ে থেকে শুরু করেছিলাম। এয়ারওয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, নাম্বার 1 লিখো অ্যাজমা সিওপিডি। নাম্বার 1 হচ্ছে অ্যাজমা সিওপিডি। তারপর হচ্ছে ল্যারেঞ্জিয়াল কজ গুলো যেটা বললাম, অ্যাজমা সিওপিডি ব্রঙ্কিয়েক্টেসিস, তারপর বাকিগুলো। ল্যারেঞ্জিয়াল ইডিমা বলি, ল্যারেঞ্জিয়াল টিউমার বলি। ওকে অ্যাজমা সিওপিডি ব্রঙ্কিয়েক্টেসিস, ওকে এই তিনটা বলতেই হবে। তারপরে আসি হচ্ছে আমাদের এয়ারওয়ে গেল, তারপরে আসছি হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে মোস্ট কমনলি কোনটা দেখি আমরা? নিউমোনিয়া, যেটা সবসময় বেশি দেখো সেটাই সবার আগে বলবা। হ্যাঁ নিউমোনিয়া। তারপরে কি পেতে পারি আমরা? টিবি। বাংলাদেশের পার্সপেক্টিভে, আমাদের সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে টিবি সেকেন্ড হচ্ছে টিবি। টিবির কমপ্লিকেশন তাহলে একটা বলে ফেলো, কি হতে পারে? ফাইব্রোসিস হতে পারে টিবি থেকে। টিবি থেকে ফাইব্রোসিস হলে তাহলে ফাইব্রোসিসটা আমরা 3 নম্বরে বললাম। আর কি হতে পারে? আর কি হতে পারে? আমরা তো এতক্ষণ ব্রেথলেসনেস বলছি। ডিপিএলডি হতে পারে, ঠিক আছে প্যারেনকাইমাল কজ এটা ডিপিএলডি। ওকে আর এখানে যদি আরো অনেক কিছু লিখেছে আমি একটু তাও পড়ে শোনাই তোমাদেরকে। এই যে কয়টা বললাম ফার্স্টে 3 and 4 কজেস, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখানে যেগুলো বলেছে পড়ে শোনাই, শুনে একবারই বলবো। পালমোনারি ফাইব্রোসিস, অ্যালভিওলাইটিস, সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, তারপরে নিউমোসিস্টিস জেরোভেসিডি নিউমোনিয়া। তারপরে নিউমোনিয়া বললেই হয়ে যাবে, এটা আলাদা বলার কিছু নাই। টিউমার, প্যারেনকাইমাল কজের মধ্যে তারা টিউমারও বলেছেন, ব্রেথলেসনেস এর কজ। ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমার, তারপর ভেসেলসে আসি। প্রথমে আমার গেল হচ্ছে এয়ারওয়ে, এয়ার থ্রিটা বললাম, তারপরে প্যারেনকাইমা বললাম, এবার হচ্ছে ভেসেলস এর মধ্যে কি কি হতে পারে। ভেসেলস এর মধ্যে অলরেডি একটা বললাম, চেস্ট পেইন এর কজ ভেসেল এর মধ্যে অ্যাকিউট অনসেট, মেইনলি ব্রেথলেসনেস থাকে। এম্বোলিজম পালমোনারি এম্বোলিজম। তারপরে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন। ড্রাগ কজ তো আছে, কয়েকটা ড্রাগ তো ইউজ করা যায়, কমায়, প্রেশারটা কমানো যায়। ওখানে রেজিস্ট্যান্সটা কমানো গেলে তোমার ভাস্কুলেচার, পালমোনারি ভাস্কুলেচার রেজিস্ট্যান্স কমানোর জন্য কয়েকটা ড্রাগ ইউজ করা যায়। ওখানে যদি রেজিস্ট্যান্স কমে যায় তাহলে প্রেশারটা একটু কমে যায়। হ্যাঁ কোনটার জন্য? পালমোনারি এম্বোলিজমের জন্য, হাইপারটেনশনের জন্য, থ্রোম্বোলাইটিস। হ্যাঁ পালমোনারি এম্বোলিজম যদি হয় তখন তোমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্ট্রিকুলার রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ফিচার্স আমরা ইসিজি তে পাই। তুমি যেটা বলতে চাচ্ছ, হ্যাঁ এটাই তো বলতে চাচ্ছ নাকি? না না, পালমোনারি এম্বোলিজম ইজ অ্যাকিউট প্রসেস, হঠাৎ করে এটা হবে। হ্যাঁ পালমোনারি এম্বোলিজমটা তখন তো তুমি থ্রোম্বোলাইটিক ইউজ করবা, সেটা অন্য জিনিস। কিন্তু যে ওখান থেকে ক্রনিক পালমোনারি থ্রোম্বো এম্বোলিজম যদি হয়, ক্রনিক পালমোনারি থ্রোম্বো এম্বোলিজম যদি হয়, তখন হতে পারে পালমোনারি হাইপারটেনশন, তখন হতে পারে তোমার রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বা ইসিজি চেঞ্জেস রাইটে, ক্রনিক সেটা। হ্যাঁ ক্রনিকের ক্ষেত্রে হতে পারে। ওইটা নিয়ে এখন তোমরা আমার মনে হয় না মাথা ঘামানো দরকার, আগে আমরা পদোলজি গুলো ঠিক করি। হ্যাঁ তাহলে যদি আমার ভাস্কুলেচারের কথা যদি চিন্তা করি, এম্বোলিজম বললাম একটা, আরেকটা বললাম হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, এখানে ভাস্কুলাইটিসও বলা হচ্ছে, পালমোনারি ভাস্কুলাইটিস। ওকে তারপর আসি বাইরে। বাইরে কি কি? প্লুরাতে কি হলে আমাদের ব্রেথলেসনেস হবে? দু একটা বলে ফেলো, আমরা তো জানি এগুলা। নিউমোথোরাক্স বলেছো, প্লুরাল ইফিউশন বলেছো, তারপরে এখানে যদি প্লুরাল ইফিউশন ডিডি যেগুলো আমরা বলি সেগুলো নিয়েও তো আসবে পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে। পিকেন প্লুরা যদি থাকে, তাই না? হেমোথোরাক্স যদি হয়, হাইড্রোনিমোথোরাক্স যদি হয়, সবই তো ব্রেথলেসনেস এর কারণে। এগুলো প্লুরাতে যদি বলি, এম্পাইমাথোরাসিস যদি বলি, সবই
তার মানে প্লুরাল ইফিউশন এবং তার ডিডি যেগুলো থাকবে সবকিছু নিয়েই কিন্তু পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তারপর যদি আরো বাইরের দিকে আসি, চেস্ট ওয়ালে কি প্রবলেম হতে পারে? চেস্ট ওয়ালের কি প্রবলেম হতে পারে? কাইফোস্কোলিওসিস যদি থাকে, আর এএস ইজ অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এএস অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। চেস্ট ওয়াল, রিবস, হ্যাঁ রিবস, মাঝখানে হচ্ছে তোমার ভার্টিব্রা, দুই সাইডে হচ্ছে রিবস, আর মাঝখানে হচ্ছে নিউরোমাসকুলার মাসলস এন্ড নার্ভাস সিস্টেম, তাই তো? চেস্ট ওয়াল যদি বলি, এই তিনটা জিনিস নিয়ে তো আমরা চেস্ট ওয়ালটা তৈরি হয়। বোনস থাকবে, মাসলস থাকবে, হ্যাঁ, আর মাঝখানে নার্ভস গুলো থাকবে। তাহলে আমরা চেস্ট ওয়ালের মধ্যে যদি এখন বলি, তাহলে বোনস এর মধ্যে বলি কাইফোস্কোলিওসিস হতে পারে এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসে চেস্টের রেস্ট্রিকশন হয় ওখানে, হ্যাঁ, চেস্ট মোবিলিটিটা রেস্ট্রিক্টেড হয়। কেন হয় এগুলো যখন এএস করবো তখন আমরা ইন ডিটেলস বলবো। ওকে, আর নিউরোমাসকুলারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, হ্যাঁ, এটা মনে রাখতে পারলে যথেষ্ট। আর জিবিএস, গুলেনবারি সিনড্রোম, আর হচ্ছে মায়াস্থেনিয়া, জিবিএস এমজি, মায়াস্থেনিয়া গ্রেভিস। ওকে, কারণ এগুলো হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি, জিবিএস এবং মায়াস্থেনিয়া গ্রেভিসে যদি ব্রেথলেসনেস নিয়ে আসে। তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেম যদি চিন্তা করে যখন লিখবো বলবো তখন এইভাবে করে মাথায় রাখবো, বলার সময় আমরা প্যারেনকেমার কারণটা আগে বলবো ব্রেথলেসনেস এর কজ হিসেবে। কার্ডিয়াক কজ বললাম, রেসপিরেটরি কজ বললাম আমরা। ওকে ফাইন। আর নন কার্ডিয়াক কজ অফ ব্রেথলেসনেস একটা অলরেডি বলে ফেললাম আমরা, কি ছিল? এনিমিয়া, হ্যাঁ, নন কার্ডিয়াক, নন পালমোনারি, কার্ডিয়াকও না পালমোনারিও না, কিন্তু পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে আসছে। একটা তো আমরা ফার্স্টেই বললাম এনিমিয়া যদি থাকে, সিভিয়ার এনিমিয়া নিয়ে আসতে পারে। আর মেটাবলিক ডিরেঞ্জমেন্টস এ এরকম ব্রেথলেসনেস হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কি কি জিজ্ঞেস করবো? কারণগুলো যেহেতু আমরা এখন জানলাম, এরপরে আমরা যদি জিজ্ঞেস করি কি কি জিজ্ঞেস করবো, চিন্তা করে করে বলো তো একটু। অবশ্যই অনসেটটা কখন, কতদিন ধরে ডিউরেশন, তারপরে ব্রেথলেসনেসটা কখন হয়, ভেরি ইম্পর্টেন্ট, কোন সময় হয়, এক্সারশনে হয়, শুধু শুয়ে থাকলেই হয়, মাইল্ড এক্সারশনে হয়, মাইল্ড এক্সারশন কি বুঝি আমরা, ডে টু ডে অ্যাক্টিভিটিসে হয় কি না, খুবই ইম্পর্টেন্ট। এগুলা দিয়ে আমরা ব্রেথলেসনেস এর স্কেলিং করি। হ্যাঁ, তোমরা যদি এখনো স্কেলিং গুলো মনে রাখতে না চাও না পারো সমস্যা নেই, কিন্তু জানা থাকলো যে ব্রেথলেসনেস এর এমআরসি স্কেলিং বলে একটা স্কেলিং আছে, যেটা দিয়ে আমরা ব্রেথলেসনেস কে গ্রেড 1 টু গ্রেড 5 পর্যন্ত, যে তোমাদেরও তো আছে দেখি, হ্যাঁ, ওটা আমরা ভাগ করতে পারি। ওকে, যেগুলো হার্ট ফেলিয়ারে খুবই প্রয়োজন হয়, হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্টে এমআরসি স্কেলিং অফ ব্রেথলেসনেস খুবই কাজে লাগে হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্টে। ওকে, তারপরে ব্রেথলেসনেস আর কি জিজ্ঞেস করবো? অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর, কিসে অ্যাগ্রাভেট করে, কিসে রিলিভ করে বলতো? তাহলে নিউমোনিয়াতে অ্যাগ্রাভেটিং কি হবে, রিলিভিং কি হবে, যেহেতু নিউমোনিয়াটা আমরা সবচেয়ে বেশি পাই। আমি তো অলরেডি একবার বলেছি, হ্যাঁ, ডিপ ইন্সপিরেশনে বলে যে পিনের মতো খোঁচা দেয়, এরকম বলে অনেক সময় পেশেন্টরা এক্সপ্রেস করে। তাহলে সে কি করবে? সে রিলিভ করার জন্য শ্যালো ব্রিদিং নিতে থাকে, শ্যালো ব্রিথ করে। তারপর অ্যাজমাটা কিরকম হবে, সিওপিডিটা কেমন হবে, সবসময় তো আর হবে না, যখন অ্যাকিউট এক্সাজারবেশন হয় তখনই শুধু এরকম হবে। আদার যদি ওয়েল কন্ট্রোল অ্যাজমা সিওপিডি হয় তাহলে তো সবসময় আর হবে না। তাহলে আমি কন্ট্রোল করলাম কেন? শীতকালে বাড়বে, কিছু সিজনাল ভ্যারিয়েশন থাকবে, তাই না? অ্যালার্জিতে ড্রাই সিজন বা অ্যালার্জি প্রন থাকবে অ্যাজমা যারা, তাই না? ওকে, আর যারা সিওপিডি আন্ডারলাইং হিস্ট্রি অফ স্মোকিং আছে তাদের কি হবে? তাদের স্মোকিং করলে জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই? ওকে, রিলিভিং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস গুলো জিজ্ঞেস করলাম আমরা। আর কি জিজ্ঞেস করবো? আর কিছু সিভিয়ারিটি জিজ্ঞেস করবো না, যে কতটুকু কিরকম, ওটা তো বললাম, সিভিয়ারিটি স্কেলিং বলা হয়ে গেল মোটামুটি আমাদের শেষ এগুলো। হ্যাঁ, অনসেট জিজ্ঞেস করলাম, কত ডিউরেশন জিজ্ঞেস করলাম, অনসেটটা কেমন জিজ্ঞেস করলাম, সিভিয়ারিটিটা কিরকম, সিভিয়ারিটির জন্য এমআরসি স্কেলিং যেটা ব্রেথলেসনেস স্কেলিং সেটা জিজ্ঞেস করলাম আমরা, রিলিভিং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস জিজ্ঞেস করলাম। ওকে, হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি সিমটম অ্যানালাইসিস গুলো বললাম। তোমরাই ফার্স্টে বলেছিলে চেস্ট পেইন, তো আমরা চেস্ট পেইন কি কি কারণ হতে পারে, রেসপিরেটরি কজ গুলো বললাম। তারপরে সেকেন্ড ছিল আমাদের মোস্ট কমন কিন্তু আমাদের কাফ
দেন স্পুটাম, ব্রেথলেসনেস, চেস্ট পেইনটা কিন্তু একটু পরে আসে। যেমন আমরা কার্ডিয়াক কজের মধ্যে চেস্ট পেইনটাকে আগে বলি, কিন্তু রেসপিরেটরি কজে চেস্ট পেইনটা কিন্তু একটু পরে। এখানে ফার্স্টে যদি একটা সিমটম থাকে কাফ, কাফের সাথে স্পুটাম, তারপরে ব্রেথলেসনেস, চেস্ট পেইন। হ্যাঁ, এভাবে করে মনে রাখলে আমাদের মিস হবে না। আর কাফের সময় হেমোপ্টাইসিস, স্পুটামের সাথে হেমোপ্টাইসিসটা চলে আসবে। তাহলে মোটামুটি কিন্তু 5টা, 5, হ্যাঁ 5 রেসপিরেটরি সিমটমস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। মেজর রেসপিরেটরি সিমটমস এগুলো 5টা। হ্যাঁ, কি কি তাহলে যদি বলি আবার কি কি সিমটমস নিয়ে আসতে পারে? sputum, breathlessness, আচ্ছা, স্পুটামের সাথে হেমোপ্টাইসিস মিস যাতে কখনোই না হয়। হ্যাঁ, হেমোপ্টাইসিস এটা মিস করা যাবে না। ওকে, আচ্ছা এখন তোমরা সময় আছে, অসুবিধা নেই। আমরা যদি এখন এক্সামিনেশন শুরু করি, তোমাদের কতটুকু মনে আছে এক্সামিনেশন? মনে আছে? আগে ইন্সপেকশন আগেও আমরা সবার আগে বলবো যে আগে এক্সপোজ করবো পেশেন্টটাকে কতটুকু, তারও আগে হচ্ছে ইন্ট্রোডাকশন। তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবা পেশেন্টের সাথে, তোমার কনসেন্ট নিবে তার ড্রেসটা খোলার জন্য, কারণ তোমাদের যদি শীতকালে পরীক্ষা হয় তখন একটু সমস্যা হয়ে যায় এক্সপোজারটা নিয়ে। হ্যাঁ, হয় না তোমাদের? আমার শীতকালে পরীক্ষা থাকলে আমার সবসময় একটু টেনশন লাগতো যে আমি কোনো ফাইন্ডিংস মিস করবো কিনা, কারণ শীতকালে এত কাপড় পেশেন্ট পরা থাকে। তোমাকে যদি শীতকালে জেনারেল এক্সামিনেশন দেওয়া হয়, মাথাটা একটু ওপেন রাখবা। হ্যাঁ, ওপেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো তেমনি এখানে বলে এরকম, কিন্তু বাইরে তো সরকারি মেডিকেল গুলোতে তো আর এসি নাই, তাই না? কারণ তুমি তো পরীক্ষা এরপরে যখন পোস্ট গ্রাজুয়েশন দিবা তখন তো ওগুলোতে আর থাকবে না। হোপফুলি ততদিনে তোমাদের এই ওপেননেসটা চলে আসবে। ওকে, তাহলে আমরা ওপেন করব রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করার জন্য আমরা একটা পেশেন্টকে কতটুকু এক্সপোজ করব। আমরা আপার টর্সোটা ওপেন রাখবো, আপার টর্সো তার মানে বডি আপার হাফটা আমরা ওপেন করব। ড্রেসটা খুলে সুন্দর করে পেশেন্টকে আমরা শোয়ায়ও এক্সামিনেশন করতে পারি, বসায়ও করতে পারি। হ্যাঁ, যদি শোয়ায় করি আমরা কিভাবে করব? রেসপিরেটরি আমরা সাধারণত বলি একটু প্রপড আপ। রেসপিরেটরি করলে আমরা ইউজুয়ালি প্রপড আপটাই প্রেফার করি, যেদিকেই থাকুক যেভাবেই থাকুক। শোয়াও করা যায়, কিন্তু লাইং পজিশন এবং সিটিং দুইটাতেই আমরা রেসপিরেটরি এক্সামিনেশন করতে পারি। ইউজুয়ালি ব্যাকের জন্য আমরা বসিয়ে করব। ওকে, এবং তোমাদের ইনস্ট্রাকশন কি কি হতে পারে একটা রেসপিরেটরি এক্সামিনেশনের জন্য? এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট অথবা এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক, এগুলো থাকে হচ্ছে তোমাদের প্রম্পট গুলো। যখন এরকম শুধু এক্সামিন বলবে, ইউ উইল স্টার্ট ফ্রম দ্য ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন সবকিছু করতে হবে। অনেক সময় তোমাদেরকে মাঝামাঝিও বলে দিই আমরা যে শুধু অসকালটেট করো, শুধু পারকাস করো। হ্যাঁ, তো ইনস্ট্রাকশনটা সবসময় ফলো করবে। এবং যখন হঠাৎ করে তোমাদেরকে আমরা যখন বলি যে না হঠাৎ শুধু পারকাস করো, ঢেবা চাকা খেয়ে যাও, কোন দিক থেকে শুরু করবো কি করবো, এটা যাতে না হয় তোমাদেরকে জানতে হবে যে তোমাদের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করি, কিভাবে করি, এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার করবা। যে কোনো সময় যে আমরা বলতে পারি যে শুধু অসকালটেট করো, শুধু ইয়ে করো, তখন ভেবা চাকা খাবা না। না ঠিক আছে, অসকালটেট বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি অসকালটেশনটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, ওকে, শুনছো তোমরা? জি Yes, ম্যাম। ma'am. তাসফিয়া, কি কেউ নাই তাসফিয়া নামে? তো এটা কে আসলো? দাঁড়াও রোলটা দেখি। তাসফিয়া তো দেখলাম আমি, তাসনিয়ার আইটেম আমি নিজেই যেটা দেখলাম তাসফিয়া, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। ম্যাম কেউ নাই? আজ একজনের মাঝখানের নাম তাসফিয়া ম্যাম, রোল হ্যাঁ 50 মাঝের নাম তাসফিয়া। হ্যাঁ, ও কোথায়? 50 কত? দাঁড়া, ওকে তো আমি হারিয়েও ফেললাম, কোথায় গেল সে? সবাই আচ্ছা হ্যাঁ, না রিফাত তাসনিম, এটা তাসনিম। তাসফিয়া একজনকে দেখলাম তো। ম্যাম 50 হচ্ছে রিফা তাসফিয়া অন্বেষা। তাসফিয়া, হ্যাঁ, ও কোথায়? 50 আনমিউট করো একটু শুনি তোমাকে আমরা। ও তো নাই দেখি। আসসালামু আলাইকুম ম্যাম, 50 মেসেজ দিয়েছে, ওর ম্যাম আনমিউট হচ্ছে না ম্যাম, ও প্রেজেন্ট আছে। হ্যাঁ, রিফা তাসফিয়া অন্বেষা। হ্যাঁ, ওকে
ঠিক আছে, অনলাইনে যারা আছো তারা একজন একটু বলো, আমরা রেসপিরেটরি সিস্টেম আমরা পেশেন্টের সাথে ইন্ট্রোডিউস করলাম, আমরা কনসেন্ট নিলাম, পেশেন্টকে এক্সপোজ করলাম, আপার টর্সোটা ওপেন করলাম, তারপরে আমরা কি করব? ইন্সপেকশন করব, তাই তো? ফ্রন্ট থেকে যদি বলি ইন্সপেকশন আমরা কি কি দেখবো বলো? Ma'am, shape of the chest, movement of the chest, সেই ma'am, shape of the chest, movement of the chest, ma'am, any scar mark, visible pulsation, then ma'am, engorged vein, skin condition, hair distribution, pattern of respiration, any sign of difficulty in breathing, symmetry of the chest wall and respiratory rate. আচ্ছা, এনি সাইন অফ ডিফিকাল্টি অফ রেসপিরেশন, ডিফিকাল্ট রেসপিরেশন, এটা কি সাইন্স দেখি আমরা? খাতা দেখে বলো। হ্যাঁ, এটা কি কি সাইন্স দেখি? দেখো, বলো, খাতা দেখে বলো কি দেখতে চাই আমরা? ডিফিকাল্ট ব্রিদিং বুঝবো কি করে, তাই না? একটা মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা আমি Ma'am, indrawing of the lower ribs, ma'am. হ্যাঁ, আর রিবস না তো, ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল মাসলস গুলা, মাসলস prominent নাকি? বুঝতে পারছি না, আবার বলো। Sternocleidomastoid prominent নাকি? Supraclavicular excavation আছে নাকি? হ্যাঁ, তার মানে অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন গুলো প্রমিনেন্ট কিনা সেটা আমরা দেখবো। আর হ্যাঁ, অ্যাপিয়ারেন্সটাও দেখলাম। ওকে, না আমরা তো সায়েন্স দেখবো, তাই না? ক্লিনিক্যাল সায়েন্স দেখবো আমরা। ওকে, ঠিক আছে, এ দুটো বলতে পারলে তোমাদের জন্য মোটামুটি চলবে। হ্যাঁ, ব্যাক থেকে ইন্সপেকশন করলে তুমি ইন্টারকোস্টাল ইনড্রয়িং ছাড়া আর কিছু খুব বেশি বুঝতে পারবা না। হ্যাঁ, মাসলস, অ্যাক্সেসরি মাসলস গুলো খুব বেশি ওখান থেকে অ্যাসেস করা যায় না, ব্যাক থেকে, ফ্রন্ট থেকেই করা যায়। ইউজুয়ালি আমরা ফ্রন্ট থেকেই দিতে বলি, কিন্তু কোভিড সিচুয়েশন আমরা ব্যাকটাকে অনেক বেশি এমফেসিস দিচ্ছি এখন। ওকে, তারপরে ইন্সপেকশনে এগুলো আমরা দেখলাম। ইন্সপেকশনে স্কার মার্কের ইম্পর্টেন্স কি রেসপিরেটরিতে আমার? কি ধরনের সার্জারি, কি ধরনের স্কার মার্ক তুমি এক্সপেক্ট করো, বা যেটা রেসপিরেটরি সিস্টেমের সাথে আমার রিলেটেড হতে পারে? বাইপাসগ্রাফি যেটা ম্যাম, হ্যাঁ, আবার বলো। মিডনাইট মিডলাইন স্টার্নোক্টমি স্কার থাকতে পারে ম্যাম, যেটা করোনারি আর্টারি বাইপাসগ্রাফি বা মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টে করা হয়। আচ্ছা, ঠিক আছে, কার্ডিয়াক কজ, রেসপিরেটরি কোনো কজের মধ্যে এরকম স্কার হতে পারে বা কোনো প্রিক মার্ক থাকতে পারে, যেটা দিয়ে আমি একটা ডায়াগনোসিসের ক্লু পেতে পারি। প্লুরাল ফ্লুইড যদি অ্যাসপিরেট করে তাহলে লোয়ার রিবস এর পিছন দিকে আমি কোনো প্রিক মার্ক পেতে পারি। আর স্কার মার্কের কি ইম্পর্টেন্স? ইনজুরিটা না, আমরা বলি লোবেক্টমি স্কার বা নিউম্যানেক্টমি স্কার যেটা বলি, ওগুলা যদি কিছু থাকে এটা অনেক ইম্পর্টেন্ট, ক্লু ক্যারি করে। হ্যাঁ, লম্বা স্কার মার্ক থাকে, হ্যাঁ, লম্বা একটা স্কার মার্ক পাওয়া যায় ইন্টারকোস্টাল স্পেসে। এখানে তো স্কার মার্কের কোনো ছবি দেখতে পাচ্ছি না, না স্কার মার্কের ছবি নাই। ওকে, এখন শেপের ইম্পর্টেন্স কি বলতো? ম্যাম স্কার মার্ক নিয়ে যে ম্যাম বললেন ম্যাম লাস্টের ইয়ারটা ম্যাম আরেকবার যদি বলতেন ম্যাম। লোবেক্টমি বা নিউমোনেক্টমি স্কার মার্ক, ওটা আমি দেখি এখানে ছবি পাই কিনা, দেখাচ্ছি তোমাদের। লোবেক্টমি বা নিউমোনেক্টমি স্কার মার্ক থাকে। হ্যাঁ, লোবেক্টমি হচ্ছে যে কোনো একটা লোব কেটে ফেলে দেয়, নিউমোনেক্টমি হচ্ছে পুরো লাংসটা কেটে ফেলে দেয় ওই সাইডে, লেফট। হ্যাঁ, এবার বলো শেপের ইম্পর্টেন্স কি? হ্যাঁ, একটু অনলাইনে যারা আছো বলো। শেপের মধ্যে ম্যাম নরমালি হচ্ছে এটা ম্যাম বাইলেটারাল এলিপ্টিক্যাল থাকে, কিন্তু ম্যাম এছাড়াও কাইফোসিস, স্কোলিওসিস, কাইফোস্কোলিওসিস, ম্যাম পেকটাস, এক্সক্যাভেটাম, ক্যারিনেটাম, ম্যাম ব্যারেল শেপ চেস্ট, ফ্ল্যাটনিং অফ দ্য চেস্ট, এগুলো হতে পারে ম্যাম। লাস্টেরটা বুঝিনি, আবার বলো। ম্যাম ফ্ল্যাটনিং অর ড্রুপিং অফ দ্য চেস্ট অর ড্রুপিং অফ দ্য শোল্ডার ম্যাম, এটা হতে পারে।
ড্রুপিং অফ দ্য শোল্ডার কখন হয়? এই ড্রুপিং অফ দ্য শোল্ডার যে কোনো একদিকে, ধরো রাইট সাইডে ড্রুপিং অফ দ্য শোল্ডার, এটার ইম্পর্টেন্স কি? পালমোনারি ফাইব্রোসিস। ফাইব্রোসিস যদি হয়, তার মানে এটা কোনো একটা ক্রনিক প্রসেস কিন্তু এটা, হ্যাঁ, ক্রনিক একটা প্রসেসের কারণে যদি লাংসের ভলিউমটা লস হয়, হ্যাঁ, ইন্সপেকশনে না তোমরা এই জিনিসটা অনেক সময় বলো না, এবং এটা আমি 5th ইয়ারকেও অ্যাটেম্প নিতে গিয়ে দেখলাম যে ওটা নিয়ে খুব একটা তারা জানে না জিনিসটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাংলাদেশের পার্সপেক্টিভে বলো, যাই বলো, সাবকন্টিনেন্ট খুবই ইম্পর্টেন্ট, যে ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট ওয়াল, ক্রাউডেনিং অফ দ্য রিবস, ওভারলাইং রিবস গুলো ক্রাউডিং হবে, এবং ড্রুপিং অফ দ্য শোল্ডার, হ্যাঁ, এগুলো হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস হুইচ ইজ আ কমপ্লিকেশন অফ টিউবারকুলোসিস। হ্যাঁ, এরকম যদি থাকে, হ্যাঁ, ইটস আ ক্রনিক প্রসেস, ক্রাউডিং হবে রিবস। তুমি চিন্তা করো না, হ্যাঁ, তুমি শোনো, তুমি চিন্তা করো যে তোমার লাংসের ভলিউমটা ভেতরে লস হয়ে গেছে, হ্যাঁ, কোনো একটা জিনিস যদি ভেতরে লস হয়ে যায়, উপরে স্ট্রাকচারটা কি তার স্ট্রাকচারটা মেনটেন করতে পারে না, তখন কি হয় সাথে কিন্তু, তখন এই ক্রাউড যে রিবস গুলো যদি এরকম ফাঁকা ফাঁকা থাকে, পরে কি হয় এগুলো যে ক্রাউডিং হয়ে যায়, যে এরকম করে কমে যাবে, স্পেসটা কমে যায়, এই দেখো এরকম যদি নর্মালি থাকে, পরে এটা কমে এরকম ক্রাউডিং হয়ে যায়, এটাকে ক্রাউডিং বলে, যে কাছাকাছি চলে আসে তখন, এবং ফ্ল্যাটেনিং হয়, চেস্ট ওয়ালটা এরকম থাকে, ওটা এরকম ফ্ল্যাটেন হয়ে যায়, এটা দেখলেই বোঝা যায়, এবং তখন কি হয় ওই সাইডের শোল্ডারটা ড্রুপ থাকে, ড্রুপিং অফ দ্য শোল্ডার, হ্যাঁ, ইন্সপেকশনে এই জিনিসটা খেয়াল করতে হয় কিন্তু, হ্যাঁ, এগুলো ফ্ল্যাটেনিং অফ দ্য চেস্ট ওয়াল অথবা ডিপ্রেস চেস্ট ওয়ালও বলা যায়, হ্যাঁ। ওকে, ইন্সপেকশনে আমরা কিন্তু এই জিনিসগুলো একটু দেখবো, এগুলো মাথায় থাকতে হবে আমাদের। ওকে, আচ্ছা, তোমাদেরকে আমার স্টার মার্কটা দেখানোর কথা, স্টার মার্কটা এখানে, এখানে তো নাই স্টার মার্ক। আচ্ছা, তোমরা গুগল সার্চ দিলেই পাবা লোবেক্টমি, নিউমোনেক্টমি স্টার মার্কটা কেমন থাকে, হ্যাঁ। আচ্ছা, তারপর বলো তাহলে ইন্সপেকশনে তাহলে আমরা কি কি দেখলাম? শেপটা দেখলাম, তারপর ম্যাম স্কার মার্ক দেখেছি ম্যাম। আচ্ছা, মুভমেন্টটা দিয়ে আমরা কি দেখি বলো তো, কি বোঝায় মুভমেন্ট? ম্যাম নর্মাল নাকি রেস্ট্রিক্টেড মুভমেন্ট সেটা দেখি ম্যাম আমরা। নর্মাল না রেস্ট্রিক্টেড? নর্মালি ফিমেলের কেমন থাকে, মেলের কেমন থাকে রেসপিরেটরি মুভমেন্টটা? থোরাকো অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনাল থোরাসিক, কার কোনটা হয়? ম্যাম ফিমেলদের হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল, আর মেলদের হচ্ছে ম্যাম অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল থোরাসিক হয়। ওকে, আর সিমেট্রিটা দেখি না আমরা, চেস্ট মুভমেন্টটা, হ্যাঁ, বোথ সাইডে সিমেট্রিক্যালি মুভ করছে কিনা। কোনো দিকে যদি আমার রেস্ট্রিক্টেড মনে হয়, সাপোজ আমার ধরো রাইট সাইডে মনে হচ্ছে রেস্ট্রিক্টেড, একদিকে মুভ করছে আর একদিকে মুভ করছে না মনে হচ্ছে চেস্ট ওয়ালটা প্রপারলি, তো তখন আমি এটাকে কি চিন্তা করতে পারি? অ্যাবনর্মাল ম্যাম নিউমোনিয়া, নিউমোথোরাক্স ম্যাম। তারপর হচ্ছে ম্যাম টিউবারকুলোসিস, প্লুরাল ইনফেকশন। বলো, আবার বলো। আচ্ছা, অনলাইনে ওরা একটু বলুক, ওদেরটা শুনি, বলো। ম্যাম নিউমোনিয়া, নিউমোথোরাক্স ম্যাম, টিউবারকুলোসিস, প্লুরাল ইফিউশন, কনসলিডেশন, কোলাপস ম্যাম, এগুলো। ওকে, অনেকগুলো কারণ বলেছো, এগুলো কারণে আমি ইন্সপেকশনেই বুঝতে পারবো যে না, এখানে একটা সাইডে হয়তো আমার লাংসটা ঠিক মতো মুভ করছে না, তাই না? আচ্ছা, যদিও ইন্সপেকশন এটা বলা উচিত না যে বাইল্যাটারালি রিডিউস যদি মনে হয়, সেটা আমরা সাধারণত পালপেশনে যখন চেস্ট এক্সপেন্সিবিলিটিটা দেখবো, তখন যদি সিমেট্রিক্যালি রিডিউস থাকে তখন আমরা বলতে পারি অ্যাজমা সিওপিডি এর ক্ষেত্রে, তাই না? ওকে, আর কি কি দেখলাম তাহলে আমরা ইন্সপেকশনে? আবার একজন একটা একটা করে পয়েন্ট বলো, আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। শেপটা কিরকম দেখলাম, শেপের ইম্পর্টেন্সটা কি তোমরা বললে? দেখেছি ম্যাম, স্কার মার্ক দেখেছি ম্যাম, তারপর সিমেট্রি ম্যাম, তারপর হচ্ছে এনি সাইন অফ ডিফিকাল্টি ইন ব্রিদিং, এগুলা দেখেছি ম্যাম। আর এখন ম্যাম ভিজিবল পালসেশন, তারপর ইনওয়ার্ড স্ট্রেন, স্কিন কন্ডিশন। পালপেশন না পালসেশন, কি কি পালসেশন দেখি আমরা রেসপিরেটরিতে? কি কি ধরনের পালপেশন দেখতে পারি চেস্টের মধ্যে? পালসেশন কি কি দেখতে পারি? Ma'am, cardiac impulse and epigastric pulsation. হ্যাঁ, কার্ডিয়াক ইম্পালসটা দেখি আমরা, ভেরি ইম্পর্টেন্ট। কেন?
কার্ডিয়াক ইম্পালসের ইম্পর্টেন্স কি আমরা তো দেখবো, এবং আমরা যখন পালপেট করব তখন সেটা আমরা আবার লোকেটও করব, তাই না? এটার ইম্পর্টেন্স কি? যদি একটা লিন এন্ড থিন পেশেন্ট থাকে তারটা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছ যে যেখানে থাকার কথা সেখানে নাই, এটার ইম্পর্টেন্স কি? আমরা তো রেসপিরেটরি কজ বলছি, তাই না? আমরা তাহলে রেসপিরেটরি কজ দুইটা একটা করে বলতে পারি কি আমরা? ফাইব্রোসিস। স্যার সবসময় যেটা বা আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে টু পুল এন্ড টু পুশ, তাই না? পুল পুশের যে ব্যাপারটা থাকে সেটার কারণে, পুল পুশটা কি? মেডিস্টাইনামটা শিফটেড হচ্ছে আমাদের, আমরা ট্রাকিয়া এবং এপেক্স বিট দিয়ে মেডিস্টাইনাল শিফটিংটা বুঝি। মেডিস্টাইনামটাকে রিপ্রেজেন্ট করে কে কে? ট্রাকিয়ার পজিশন এন্ড পজিশন অফ দ্য এপেক্স বিট। আমরা এপেক্স বিটটাকে যখন আমরা দেখি কার্ডিয়াক ইম্পালস হিসেবে ইন্সপেকশনে, সেখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি, তাই তো? তো একই কারণে আমরা তাহলে বলি কারণগুলো কি কি হতে পারে? টু পুল টু পুশ বলি না আমরা? ক্যাভিটেশন তো বলি না আমরা, কি বলি? পুশ করে কে? মেডিস্টাইনামটাকে ধাক্কা দিচ্ছে। পুশ মানে কি? ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, দুইটা কজ থাকে না, বলো তো কে পুশ করতে পারে হার্টটাকে বা পুরো মেডিস্টাইনামটাকে এক সাইডে? বলো। এটা খুবই কমনলি আস্ক কোয়েশ্চেন, খুবই কমনলি এটা। প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স। শুধু প্লুরাল ইফিউশন বললে হবে না, ম্যাসিভ প্লুরাল ইফিউশন। অল্প টু স্পেসের ছোট্ট একটা প্লুরাল ইফিউশনে পোস্ট হয় না। ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে, অনেক বড় প্লুরাল ইফিউশন, অনলি দেন ইট ক্যান পুশ দ্য মেডিস্টাইনাম। কারণ মেডিস্টাইনাম কিন্তু ফিক্স না, যদিও কিন্তু নিয়ারলি। আমরা বলি যে মেডিস্টাইনাম কিন্তু ফিক্স জিনিস না, এটা পুশ হচ্ছে মানে কি? এটা ফিক্স তো না, তাই তো? এটাকে পুশ করার জন্য অনেক ম্যাসিভ একটা প্রেসার লাগে ওখানে। তো ম্যাসিভ প্লুরাল ইফিউশন, তোমরা কথাগুলোকে ক্লারিফাই করবা। তোমরা যখন সায়ানোসিস বলছো অ্যাজমা সিওপিডি তে, আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম যে কোন অ্যাজমাতে হবে, এগুলা ক্লারিফাই করতে হবে, কারণ এখন যখন 4th ইয়ার 5th ইয়ারে এগুলো আস্তে আস্তে ক্লারিফাই করতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে ম্যাসিভ প্লুরাল ইফিউশন যদি হয়, একটা পুশ হলো। আরেকটা পুশ কি করলাম? টেনশন নিউমোথোরাক্স। হ্যাঁ, টেনশন নিউমোথোরাক্সে খুব তাড়াতাড়ি ওখানে প্রেসার বিল্ড আপ হয়, এভরি ইন্সপিরেশনে প্রেসার বিল্ড আপ হয়। বিল্ড আপ হতে হতে এটা অনেক প্রেসার তৈরি করতে পারে ওখানে। এবং again running out of time, okay 10 minutes left, no problem, আমাদের হয়ে যাবে হোপফুলি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইন্সপেকশনটা মোটামুটি যদি শেষ করতে পারি, তাহলে এই দুটা কারণ, সাপোজ তোমার রাইট সাইডে একটা ম্যাসিভ প্লুরাল ইফিউশন, রাইট সাইডে একটা তোমার টেনশন নিউমোথোরাক্স হলো, এটা কি করলো? পুরো মেডিস্টাইনামটাকে পুশ করলো, লেফট সাইডে পুশ করলো। তখন কি হবে? দেখা যাবে যে তখন আমার হার্টে কার্ডিয়াক ইম্পালসটা, আমি পালসেশনটা অনেক আমি ল্যাটারালি পাবো, তাই না? আর পুল যেটা বলি আমরা, কি কি কারণে পুল হতে পারে বলো তো? ম্যাম লাং কোলাপস, পালমোনারি ফাইব্রোসিস ম্যাম। কোলাপস এন্ড ফাইব্রোসিস, দুইটা কজ। একটু খুলে দাও আলি, আলি চলে আসো এদিকে। আচ্ছা, তাহলে দুইটা পুলের মধ্যে আমরা বলেছি কোলাপস এন্ড ফাইব্রোসিস, তাই না? এটা কি করবে? সাপোজ যদি আমার রাইট সাইডে ফাইব্রোসিস হলো, হ্যাঁ, তখন কি করবে? লাংসটাকে আমার এটা ধরে রাখতে চায়। একটু দরজাটা লাগিয়ে দাও আলি। লাংসটাকে সেটা ধরে রাখতে চায়, লাংসটাকে টান দিবে নিচের দিকে, নিজের দিকে টান দিবে। তখন কি হতে পারে? যদি আমার রাইট সাইডে হয়, তখন আমার ট্রাকিয়া এবং আমার এপেক্স বিটটা উইল বি শিফটেড টুয়ার্ডস দ্য মিড লাইনের দিকে চলে আসতে চাইবে। কোলাপস হলে কোলাপস আরো জোরে টান দিবে, হ্যাঁ, কোলাপসও টান দিবে। তাহলে আমরা কি বললাম? টু পুশ দিয়ে আমরা এই যে ভিজিবল এপেক্স বিটটা আমরা দেখলাম, সেখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি। কিন্তু সবার কাছে তো তুমি তো ভিজিবল পালসেশন, কার্ডিয়াক ইম্পালসটা পাবে না। খুবই লিন থিন পেশেন্ট হলে শুধু দেখা যায়, একটু ওবেস হলে সহজে দেখা যায় না কিন্তু। হ্যাঁ, ওকে, তাহলে ইন্সপেকশন আর কি কি বললাম, কি কি পয়েন্ট বাদ গেল আমরা একটু শুনি। বলো, আবার বলো। আমরা দেখলাম সাইজ, শেপটা দেখলাম, সাইজ বলবো না কিন্তু আমরা শেপটা দেখলাম। তারপর দেখেছি ম্যাম, স্কার্ট দেখেছি, ভিজিবল পালসেশন দেখেছি ম্যাম। তারপরে ম্যাম ওই ম্যাম এনি সাইন অফ ডিফিকাল্টি ইন ব্রিদিং দেখেছি। আর সাইন্স অফ ডিফিকাল্ট ব্রিদিং এর বললাম, ইন্টারকোস্টাল ইনড্রয়িং বললাম, প্রমিনেন্ট এক্সেসরি মাসলস অফ রেসপিরেশন বললাম। ঠিক আছে, আর ম্যাম এগুলো হয়েছে ম্যাম। এখন ম্যাম বাকি এনগর্জড ভেইন, স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ম্যাম এনগর্জড ভেইন এর ইম্পর্টেন্স কি?
সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হতে পারে, ইনফেরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হতে পারে, হলে সেখানে চেস্ট ওয়ালের মধ্যে ভেন্স গুলো এনগর্সড হয়ে যায়, সেগুলো দেখতে হয়। হ্যাঁ, মেইনলি যেহেতু আমরা রেসপিরেটরি বলছি, আমরা সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনটা নিয়ে যদি থাকি, তখন ভেন্স গুলো টর্চুয়াসিটি বোঝা যায়, এবং ভেন্স যদি টর্চুয়াস থাকে এরকম চেস্টে বা অ্যাবডোমেনে, এটা ডিরেকশনটা দেখতে হয়, কোন দিকে ফ্লোটা হচ্ছে। সেই ফ্লোটা দেখে আমরা বুঝতে পারি যে অবস্ট্রাকশন কি সুপিরিয়র ভেনা কেভা নাকি ইনফেরিয়র ভেনা কেভা। যাই হোক, এটা তোমাদের ইন ডিটেলস আমরা অন্য কোনো সময় পড়াবো, কারণ এটা রেসপিরেটরি অন্য সিস্টেমের সাথে বেশি রিলেটেড। তারপরে এনগর্জ ভেন দেখলাম, আর কি দেখবো? ম্যাম স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন, আর কিছু বাদ আছে? আচ্ছা ম্যাম প্যাটার্ন অফ রেসপিরেটরি রেট ম্যাম। আচ্ছা, এই দুটো তো তাহলে আজকে হচ্ছে না, এই দুটো পরের দিন পড়ানো যাবে। আজকে আমরা বলি আর দুটো কি, স্কিন কন্ডিশন এন্ড হেয়ার ডিস্ট্রিবিউশন। স্কিন কন্ডিশনের ইম্পর্টেন্স কি এখানে? রেসপিরেটরির সাথে আমার স্কিন কন্ডিশনের কি ইম্পর্টেন্স? কিছু ইম্পর্টেন্স আছে? দেখো তো খাতায় কিছু লেখা আছে কিনা। কি কি পয়েন্ট বলা, বলো স্কিন কন্ডিশনের সাথে কি কি পয়েন্টস বলা, খাতা দেখে দেখো। আবার 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 প্রথমটা কি? আচ্ছা, আর হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আর ঠিক আছে, আমরা সার্কোইডোসিস যেহেতু রেসপিরেটরি একটা কজ, I mean actually sarcoidosis is a multi-system disease. It can involve the lymph nodes of the mediastinum along with parenchymal involvement ও থাকে। ওটা হ্যান্ডে। যদি এমনি জেনারেল স্কিন কন্ডিশন বলি, সেখানের মধ্যে ইরেথ্রেমা নোডোসাম ইজ এ ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, ইরেথ্রেমা নোডোসাম, এগুলাতে কি হয়, এগুলা হচ্ছে তোমার পেইনফুল নোডিউল হয়, মেইনলি কাফ মাসলের মধ্যে দেখা যায়, পার্পলিশ রেড একটা নোডিউল থাকে। এই তুমি ব্যথা পাবা, আলি এদিকে আসো, আসো সামনের দিকে এসে বসো আলি। আচ্ছা, তাহলে আমরা স্কিন কন্ডিশনের মধ্যে ইরেথ্রেমা নোডোসাম বললাম। এটা কি, এটা পেইনফুল নোডিউল হয়, পার্পলিশ টু রেড ইন কালার থাকে, কাফ মাসলে ইউজুয়ালি পাওয়া যায়। হ্যাঁ, এটা সার্কোইডোসিস এর সাথে রিলেটেড থাকে। হ্যাঁ, ওকে, ইরেথ্রেমা নোডোসাম গেল। আরেকটা পাওয়া যায় ইরেথ্রেমা মার্জিনেটাম, এটা টিউবারকুলোসিস এ পাওয়া যায়, যদিও এটা খুব কমনলি আমরা পাই না। হ্যাঁ, দেখো ওটা না বললে পারতো চলবে, ইরেথ্রেমা নোডোসামটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর স্কিন কন্ডিশনের মধ্যে আর কি দেখতে পারি আমরা, আমাদের কিছু ম্যালিগন্যান্সি, তার মানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার সাথে অনেক সময় গাইনোকোমেশিয়া থাকতে পারে। কিছু কিছু ব্রঙ্কোজেনিক কার্সিনোমার সাথে গাইনোকোমেশিয়া থাকতে পারে। সো আমরা গাইনোকোমেশিয়া যখন স্কিন দেখবো, তখন আমরা একটু দেখে নিব গাইনোকোমেশিয়া আছে কিনা। অথবা অনেক সময় এখানে পেশেন্টের পিগমেন্টেশন থাকতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। একটপিক এসিটিএইচ প্রোডাকশনের কারণে, কিছু ইসের কারণে, কিছু ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে একটপিক এসিটিএইচ প্রোডাকশন হয়, তো সেখান থেকে তোমার পিগমেন্টেশন হতে পারে। সো এগুলো আমরা দেখি। হ্যাঁ, ওকে, স্কিন কন্ডিশন গেল। তারপর হেয়ার ডিস্ট্রিবিউশন, হেয়ার ডিস্ট্রিবিউশনের ইম্পর্টেন্স কি, কিসে কেমন হতে পারে হেয়ার ডিস্ট্রিবিউশন? লেস হেয়ার থাকতে পারে, লেস হেয়ার ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে কোনটাতে হতে পারে? কারো কিছু লেখা আছে খাতায়, দেখে বলো তো কি পয়েন্টস লেখা, বলো। জাস্ট হেয়ার ডিস্ট্রিবিউশন পয়েন্ট লেখা। হেয়ার ডিস্ট্রিবিউশনটা আসলে এখানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার সাথেই মেইনলি যায়। যেই ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে ইউজুয়ালি তোমার গাইনোকোমেশিয়া থাকে, সেখানে হেয়ার লস থাকতে পারে, এবং এটা খুব বেশি যে প্রমিনেন্ট বা খুব প্রমিনেন্ট একটা ফিচার তা না। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ইন্সপেকশনের মধ্যে দুইটা জিনিস বাদ রয়ে গেল, সেটা হচ্ছে প্যাটার্ন অফ রেসপিরেশন, রেসপিরেটরি রেট। আজকে যেহেতু টাইম নাই, নেক্সট ডেতে আমরা এখান থেকেই শুরু করব এবং তারপরে অংশগুলোতে আমরা যাব। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? সিমটম অ্যানালাইসিস, সিমটম গুলাকে সুন্দরভাবে যখন আমরা হিস্ট্রি নিব, সিমটমস গুলো অ্যানালাইসিস করবো অ্যালং উইথ আমরা ইন্সপেকশনে কি কি দেখবো। হ্যাঁ, ওকে, কারো কিছু জিজ্ঞেস করার আছে? এখন 61 নাম্বার। ওকে, কারো কিছু জিজ্ঞেস করার আছে? বলো, তোমাদের রোলটা লিখে দিয়ে। ম্যাম কোশ্চেন নেই ম্যাম। কোয়েশ্চেন নেই, ওকে, তাহলে সবকিছু বুঝেছো, নাহলে কিছুই বুঝো নাই, তাই না? আমি ধরে নিলাম সবকিছু বুঝেছো।
তোমাদের এটা ক্লাস নিব আমরা 3 দিন, তার মানে হচ্ছে আজকে, কালকে এবং স্যাটারডেতে, তারপরে সানডে থেকে আইটেম শুরু। হ্যাঁ, সানডে মানডে আইটেম। ওকে, Yes, ma'am. জি ম্যাম। ওকে, ঠিক আছে।